আহা ও ভাই হ্যাঁ ছেলেরা, আমরা বেশি কথা বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব, এখনই ক্লাস শুরু করব। তোমরা যার যার বইপত্র নিয়ে রেডি হও। আর আশা করি গত এক সপ্তাহ ভালো ছিল তোমরা সকলে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আমরা পড়াবো ব্যাকরণ। বাংলা সেকেন্ড ট্যাবে ভাবছিলাম আমি করবো বলতে। কেন ট্যাবের প্রবলেম তুমি জানো না? আচ্ছা ও হ্যাঁ, আমি তো ছেলেরা, আমরা আজকে শুরু করি। ব্যাকরণ পড়াবো আজকে 2-এর 1 অংশ। ব্যাকরণ বলতে কি বুঝি আমরা? ব্যাকরণ বলতে আমরা কি বুঝি সে বিষয়টা দিয়ে আমরা শুরু করি, তাই না? আসলে যে কোনো বিষয়কে বিজ্ঞানসম্মত বিশেষভাবে বিশ্লেষণ করার মাধ্যমে বিজ্ঞানের যে বিশ্ব, সে জিনিসটা ফুটে উঠে আমরা দেখি। ব্যাকরণ হলো ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। তাহলে ব্যাকরণ কি? ব্যাকরণ হলো ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। অর্থাৎ ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে পরিত হয়। গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন। ভাষার এই স্বরূপ বিশ্লেষণই ব্যাকরণ নামে অভিহিত। অর্থাৎ ব্যাকরণ কি সেই জিনিসটা জানতে হলে আমাদের ব্যাকরণের আগে ভাষা সৃষ্টি হয়েছে, ভাষা সৃষ্টি হওয়ার পরে ভাষার কি কি উপাদান হচ্ছে এবং কোন রীতিতে কিভাবে গঠিত হয়েছে, এর যে একটা শৃঙ্খলা, গঠন প্রণালী বা ব্যবহারের ক্ষেত্রে যে ভাষার যে কতগুলা নিয়ম শৃঙ্খলা আছে নিজস্ব, সেগুলা যে শাস্ত্রে আলোচনা করা হয় তাহলে ব্যাকরণের। অর্থাৎ একজন ওয়েটিং রুমে আছে, আসবে, সবাই আসতে পারবে। কথা না বলে রেকর্ডিং হচ্ছে। ছেলেরা, তোমরা শব্দ করতেছ, শব্দ করবে না। এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে জানতে হলে অর্থাৎ ভাষার বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ কোন কোন উপাদানের সাথে ভাষার কি কি সম্পর্ক আছে সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ তাদের পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ, অর্থাৎ এই বিভিন্ন ব্যাকরণের যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলোর মধ্যে কিরকম সম্পর্ক, কিভাবে যোগাযোগ রক্ষা হয়, কোন প্রণালীর মাধ্যমে এর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন হয়। আর এই বিশ্লেষণের যে কাজটা করে তাহলে ব্যাকরণ নামে অভিহিত। অর্থাৎ ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই, তাহলে কি পাই? অর্থাৎ বি মানে বিশেষ, যোগ আ এর অর্থ সমক্ষ, যোগ ক্রি, যোগ অন, ব্যাকরণ। তাহলে তোমাদের আসবো ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে কি পায়। তোমরা এই অংশটুকু খুব ভালো করে শিখে রাখবে। আগামী বছর 8ম শ্রেণীতে কাজে লাগবে, 9ম শ্রেণীতে কাজে লাগবে, ক্লাস 10-এ এবং এসএসসি পরীক্ষাতে কাজে লাগবে। এর জন্য এই অংশটুকু খুব ভালো করে তোমাদের পড়তে হবে এবং জানতে হবে। আমি আবার বলছি, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ এই যে বি দিয়ে বিশেষ এবং আ দেয়া সমক্ষ, অর্থাৎ এরপরে দেখো আ ক্রি যোগ অন, এই ক্রির উপর রুট চিহ্ন, এটা বলা হয় ধাতু চিহ্ন বলা হয়। আমরা যখন আগামী ক্লাসে অর্থাৎ আমরা ওই প্রত্যয় পড়ব তখন ওই অংশটুকু আমরা আলোচনা করব। অর্থাৎ তাহলে এই ক্রি উপরে যে চিহ্ন, একটা রুট চিহ্ন আছে, তাকে বলা হয়, বাংলায় বলা হয় ধাতু চিহ্ন। অর্থাৎ এই বিশিষ্ট অর্থ আমরা বুঝতে পারি যে ব্যাকরণ হচ্ছে শব্দ উৎপাদক বা ও ভাষা নিয়ামক শাস্ত্র। তাহলে ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে শব্দ উৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। এই জিনিসটা যদি বলা হয় ব্যাকরণ কি, তাহলে এই অংশটুকু তোমরা খুব ভালো করে মনে রাখবে। শব্দ
বহু উৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। ব্যাপকভাবে বলা যায় ব্যাকরণ হচ্ছে ভাষার উচ্ছৃঙ্খলা নিবারক, শব্দের ব্যুৎপত্তি ও ব্যুৎপত্তিগত অর্থ নির্ধারক, শব্দ সাধক এবং বাক্য রচনার প্রণালীর নির্ধারক শাস্ত্র। অর্থাৎ ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ দেখা যাচ্ছে যদি বলা হয় অর্থাৎ ব্যাপকভাবে আলোচনা করলে দেখা যাচ্ছে ব্যাকরণ হচ্ছে ভাষার উচ্ছৃঙ্খল নিবারক, অর্থাৎ ভাষা ইচ্ছা করলে তার পথে সে চলতে পারে না, এজন্য তার কতগুলো নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। এই নিয়ম শৃঙ্খলাটা যে নির্ধারণ করে সে হলো ব্যাকরণ। শব্দের ব্যুৎপত্তি, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যে শব্দ ব্যবহার করি এই শব্দ সমূহ কোন ভাষা থেকে কিভাবে কিভাবে আসছে, কোথা থেকে কিভাবে গঠিত হয়েছে এ সম্পর্কে কি করে ধারণা দেয়। ও শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ শব্দটার মূল অর্থ এবং প্রায়োগিক অর্থ কিরকম হবে সেগুলো নির্ধারণ করে। পদ সাধক এবং বাক্য রচনার প্রণালী নির্ধারক শাস্ত্র হলে ব্যাকরণ। ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। এই লাইনটুকু তোমরা খুব ভালো করে শিখে রাখবে, অর্থাৎ এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকরণের যদি প্রশ্ন করা হয় যে ব্যুৎপত্তি মানে কি, মূল যে স্থান থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ যে স্থান থেকে শব্দটার উৎপত্তি এবং এর উৎপত্তিগত যে অর্থ সেই বিষয় সম্পর্কে বলা হয়েছে। যে স্থান থেকে অর্থাৎ উৎপাদিত হয়েছে ও উৎপন্ন হয়েছে শব্দটা, সেই স্থানটার কথা বলা হয়েছে। তাহলে ব্যাকরণের কাজ কি? স্যার নিয়ামক মানে কি? নিয়ামক অর্থাৎ নির্ধারিত, বুঝতে পারছো? অর্থাৎ হ্যাঁ, ব্যাকরণের কাজ তাহলে কি খুব ভালো করে তোমরা তোমরা প্রশ্নগুলো আমরা পরে আলোচনা করব। আমরা স্যার সম্মুখ মানে কি স্যার? ওই যে বিযোগ আ ওইখানে সম্মুখ। আমি বলছি পরের 10 মিনিটে আলোচনা করব, আমরা রেকর্ড হচ্ছে, ক্লাসটা নষ্ট হয়ে যাবে। যে যে প্রশ্ন হয় আমি প্রশ্ন করে বলে দিচ্ছি তোমাদেরকে, পরে আমরা 10 মিনিট আলোচনা করব। তাহলে ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। এই অংশটুকু খুব ভালো করে মনে রাখবে। যদি বলা হয় তাহলে ব্যাকরণের কাজ কি, যদি বলা হয় কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার, আবার প্রশ্নটা উল্টো অন্যভাবে হইতে পারে। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে কে, এভাবে প্রশ্ন হইতে পারে। তাহলে কি হবে? ব্যাকরণ। কিভাবে? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার কার কাজ? ব্যাকরণের কাজ। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। যদি বলা হয় কার অভ্যন্তরীণ শৃঙ্খলা, ব্যাকরণের কাজ কি হবে? ভাষার। প্রশ্নগুলো এভাবে সুন্দর করে তোমরা ধরে ধরে পড়বে, তাহলে কোনো সমস্যা হবে না। ভাষার গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক ভাষা নিজস্ব কিছু নিয়ম রীতি আছে, অর্থাৎ ভাষা কিভাবে গঠিত হয়েছে এবং ব্যবহার করতে গিয়ে অর্থাৎ প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে কত নিজস্ব কতগুলো কি আছে নিয়ম নীতি বা বৈশিষ্ট্য আছে। এসব নিয়ম রীতি সম্পর্কে সমগ্র বা সঠিকভাবে জ্ঞান লাভ করতে হলে ভাষাকে ভেঙে তার উপাদান সমূহের বিচার বিশ্লেষণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালী নির্ণয় করা প্রয়োজন। অর্থাৎ এই সম্পর্কে জানতে হলে ভাষার ভিতরে যে বিভিন্ন উপাদান সমূহ আছে তাদেরকে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে, কি রকম যোগাযোগ আছে, সেই বিষয়গুলো আগে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? এই সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করতে পারবো। সুতরাং যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ। অর্থাৎ আমরা এতক্ষণ যে আলোচনা করছি সহজ ভাষায় আমরা বলতে পারি ব্যাকরণ কাকে বলে। তোমরা এই প্রশ্ন ব্যাকরণ কাকে বলে সংজ্ঞাটা খুব ভালো করে শিখে রাখবে। কি দেওয়া আছে? অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ। এ পর্যায়ে ব্যাকরণ সম্পর্কে কয়েকজন খ্যাতনামা ভাষা পণ্ডিতের মন্তব্য নিচে দেওয়া হলো বা আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে এই যে ব্যাকরণ সম্পর্কে আলোচনা করতেছি আমরা, যদি বলা হয় ব্যাকরণ কোন ভাষা থেকে আসছে শব্দটা, তোমাদের হঠাৎ প্রশ্ন করতে পারে। ব্যাকরণ শব্দটা আসছে সংস্কৃত ভাষা থেকে। ব্যাকরণ শব্দটা আসছে কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে। অর্থাৎ সংস্কৃত ভাষার যে ব্যাকরণ, সেই ব্যাকরণের যে বৈশিষ্ট্য সমূহ আমরা বাংলা ভাষায় যারা ব্যবহার করি, বাংলা ব্যাকরণের
নিয়ম শৃঙ্খলা সম্পূর্ণভাবে আসছে সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে। যদি যদি বলা হয়, তোমাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে যে বাংলা ব্যাকরণের যে যে নিয়ম নীতি কোন ব্যাকরণ অনুকরণে রচিত হয়েছে, তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে তাহলে বলবা সংস্কৃত ব্যাকরণের অনুকরণে বা অনুসরণে। আবার বলছি, তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে বাংলা ব্যাকরণ কোন ভাষার ব্যাকরণ অনুসারে রচিত হয়েছে, তাহলে তোমরা বলবে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে। অর্থাৎ তাহলে আমরা দেখি কয়েকজন ভাষা পণ্ডিত বইয়ের উপরে ইয়া করবে না, আঁকাকে করবে না ছেলেরা। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের বাংলা ভাষা। স্যার বলো। আপনি চাইলে দেখতে পারবেন কে আঁকাকি করতেছে। আচ্ছা, আমরা না করলে আমার সমস্যা নাই, দেখার দরকার নাই। অর্থাৎ আমরা দেখি, অর্থাৎ বাংলা ভাষা নিয়ে গত 100 বছর যাবত অনেক ভাষা পণ্ডিত অনেকভাবে বিশ্লেষণ করতেছে, তার তত্ত্ব উপাত্ত উপাদান উপকরণ সমূহ, তাদের যে এই পারস্পরিক সম্পর্ক যোগাযোগ প্রণালী নিয়ে অনেক ভাষা পণ্ডিত অনেকভাবে বিশ্লেষণ করতেছে। অর্থাৎ বাংলা ভাষা কোথায় থেকে কিভাবে উৎপত্তি হয়েছে, কোন ব্যাকরণের অনুসরণে বাংলা ব্যাকরণ রচিত হয়েছে, এগুলো নিয়ে অনেক ভাষা পণ্ডিত বা ব্যাকরণবিদ অর্থাৎ তাদের মতামত ব্যক্ত করেছেন। এদের মধ্যে অন্যতম প্রধান কয়েকজন ব্যক্তি আছেন, আমরা তাদের বিষয়গুলোকে কি করব, অনুসরণ করব। যেমন আছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ তিনি একজন খুব বিখ্যাত একজন ভাষা পণ্ডিত। তার অনেকগুলো বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে অনেক বিখ্যাত বিখ্যাত বই আছে। যাই হোক, আমরা ওইদিকে যাব না। যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সে ভাষার গঠনে ও লিখনে এবং তাহাতে কথোপকথনে শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায়, সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলে। অর্থাৎ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় কিভাবে বলছে, অর্থাৎ যে বিদ্যা দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া, অর্থাৎ যে বিদ্যা দ্বারা যে ভাষাকে বিশ্লেষণ করিয়া ভাষার স্বরূপটা কি করে হবে, আলোচিত হয়, এবং সে ভাষার গঠন, যে ভাষার ব্যাকরণ সম্পর্কে আলোচনা হবে, সে ভাষার গঠন প্রণালী কি হবে, লিখন পদ্ধতি কি, কিভাবে লিখিত হয়েছে, এবং তা ওই ভাষার মানুষ কিভাবে কথোপকথন শুদ্ধ রূপে অর্থাৎ প্রয়োগ করে, সে যে বিদ্যা, সেই বিদ্যাকে অর্থাৎ বলা হয় কি, অর্থাৎ ভাষার ব্যাকরণ। ব্যাকরণ সম্পর্কে ডক্টর সুকুমার সেন, একজন হলো সুনীত কুমার চট্টোপাধ্যায়, আরেকজন হলো কি সুকুমার সেন, যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ। খুব ছোট্ট করে এ সংজ্ঞাটা খুব মনে রাখবে, হঠাৎ করে পরীক্ষাতে এসে যাবে যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ, এ উক্তিটি কার? তাহলে তোমাদের বলতে হবে ডক্টর সুকুমার সেন। এরপরে আছে আরেকজন মনির চৌধুরী বলেছেন, অর্থাৎ যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। তাহলে আমরা তিনজন ব্যাকরণবিদের আমরা সংজ্ঞা পাইলাম, তিন দৃষ্টিকোণ থেকে তিনভাবে, অর্থাৎ ব্যাকরণের যে বৈশিষ্ট্য, ব্যাকরণ কি, কিভাবে রচিত হয়, কোন ভাষার ব্যাকরণ, কি কি উপকরণ, কিসের সাহায্যে এবং এই যে এগুলা রচিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত ভাবে তারা কি করছেন, সংজ্ঞা দিয়েছেন। এরপরে আমরা আসবো, আমরা এতক্ষণে আলোচনা যে জিনিসটা দেখলাম, অর্থাৎ ব্যাকরণ সম্পর্কে আলোচনা করছি, বাংলা ব্যাকরণ সম্পর্কে বলেন। আমরা দেখব এখন বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ব্যাকরণ কি। যেহেতু বাংলা একটা ভাষা, বাংলা ভাষার অর্থাৎ ব্যাকরণ আছে, অর্থাৎ বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। প্রাচীন যে কয়েকটি ভাষা আছে এর মধ্যে বাংলা ভাষা একটি অন্যতম প্রাচীন ভাষা। এই ভাষার শব্দ অনেক 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 বেশি, তাই এই ভাষার একটা ঐতিহ্য আছে, প্রায় 1000-1500 বছরের ঐতিহ্য সমৃদ্ধ ভাষা হলো বাংলা ভাষা। এই ভাষারও কি আছে, ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বা গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে। অর্থাৎ বাংলা ভাষারও এগুলার কি আছে, যে উপাদানের কথা বলছিল, উপাদানের বিষয়গুলা, তাহলে কি আছে, ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বা গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে। সুতরাং যে পুস্তকে বাংলা ভাষা
বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাই বাংলা ভাষার ব্যাকরণ। অর্থাৎ বাংলা ব্যাকরণ সম্পর্কে বলছেন বাংলা ব্যাকরণ কি। এর আগে আমরা 3 জন পণ্ডিতের অর্থাৎ ব্যাকরণ সম্পর্কে তাদের মন্তব্য শুনেছিলাম। এখন আমরা যে জিনিসটা শুনলাম সেখানে দেখলাম যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদান অর্থাৎ বাংলা ভাষার সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাদের প্রকৃতি স্বরূপ বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক ও প্রয়োগ বিধি কিভাবে বিশুদ্ধভাবে আলোচিত, তাই হলো বাংলা ভাষার ব্যাকরণ। অর্থাৎ বাংলা ব্যাকরণের প্রামাণ্য সংজ্ঞা অর্থাৎ প্রমাণিত কতগুলো সংজ্ঞা ইয়াতে দিয়েছে আমরা দেখি। প্রথম যে সংজ্ঞাটা দিয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা দেখি এই সংজ্ঞাটা কি আছে। যে শাস্ত্র জানিলে বাংলা ভাষার স্বরূপে দুরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ। অর্থাৎ এই সংজ্ঞাটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার একজন বিদগ্ধ বা বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি। অর্থাৎ তিনি বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটা আমাদের সকলের ভালো করে জানা দরকার। তাহলে আমরা দেখি ডক্টর মোহাম্মদ কি বলছে। যে শাস্ত্র মানে বই, যে পুস্তক অর্থাৎ জানিলে অর্থাৎ কোন ভাষা সম্পর্কে জানা যাবে, বাংলা ভাষা সম্পর্কে। বাংলা ভাষা কিভাবে শুদ্ধ রূপে আমরা লিখতে পারবে, পড়তে পারবে এবং বলতে পারবে। অর্থাৎ যে বই বা পুস্তক অর্থাৎ পড়লে বাংলা ভাষা অর্থাৎ বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারা যাবে, তার নাম হলো বাংলা ব্যাকরণ। অর্থাৎ সেই জিনিসটা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর আমরা দেখি পরের যে বিষয়টা আছে সেখানে উল্লেখ কি আছে আমরা দেখি। যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বলে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ। এই উক্তিটি কি করছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। তিনি আগে একটা সংজ্ঞা দিয়েছিলেন সম্পূর্ণ সব ধরনের ব্যাকরণ সম্পর্কে, আর এখন তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন তা হলো বাংলা ভাষা সম্পর্কে। বলছে যে শাস্ত্র মানে কি পুস্তক বা বই পড়লে অর্থাৎ কি জানা যায় বাংলা ভাষার স্বরূপ, বাংলা ভাষা কি সে সম্পর্কে, প্রকৃতি কি ধরনের সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া যায়, তাকে বলা হয় বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ। ছেলেরা অন্য কোনো প্রসঙ্গ কথা বলবে না। জ্যোতিভূষণ চাকি অর্থাৎ নামের আরেকজন ভাষা পণ্ডিত তিনি বলছেন যে ব্যাকরণ বাংলা ভাষার ধ্বনি, শব্দ, পদ, বাক্য ইত্যাদি বিশ্লেষণ করলে ভাষার স্বরূপটিকে তুলে ধরে তাকে বাংলা ব্যাকরণ বলে। তিনি অত্যন্ত সুন্দরভাবে মার্জিতভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন যে অর্থাৎ বাংলা ব্যাকরণ কি। বলছে যে ব্যাকরণ বাংলা ভাষার যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষার ধ্বনি প্রণালী, আমরা যে অর্থাৎ এই ধ্বনি কিভাবে উচ্চারণ করি, ধ্বনিতে কিভাবে শব্দ, ধ্বনিতে কিভাবে বর্ণ হয়, ধ্বনিগুলা কোথায় থেকে কিভাবে উচ্চারিত হয়, এই যে বিশদভাবে আলোচনা সে সম্পর্কে কি করে আমরা জানি। অথবা শব্দ কিভাবে গঠিত হয়, কিসের সাহায্যে গঠিত হয়, এই শব্দের যে বিস্তীর্ণ যে ক্ষেত্র সে সম্পর্কে আলোচনা, পদ কিভাবে গঠিত হয়, বাক্য কিভাবে গঠিত হয়, বাক্য সম্পর্কে এই যে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত যে আলোচনা অর্থাৎ এগুলোর সম্পর্কে যে বিশ্লেষণ, তার স্বরূপটি কি তুলে ধরা হয়, যে শাস্ত্রকে বলা হয় বাংলা ব্যাকরণ। অর্থাৎ জ্যোতিভূষণ চাকি বলছেন এভাবে অর্থাৎ ব্যাকরণের বাংলা ব্যাকরণ সম্পর্কে 3 জন পণ্ডিত কি করে দিচ্ছেন সংজ্ঞা দিয়েছেন। তাহলে আমরা ব্যাকরণের স্বরূপটি আমরা একটু জানার চেষ্টা করলাম এবং বাংলা ব্যাকরণ বা ব্যাকরণ কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেগুলা সম্পর্কে আমাদের একটু ধারণা আসছে। এখন আমরা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, কেন আমাদের ব্যাকরণ পাঠ করতে হবে, কারণ ব্যাকরণ করা আমাদের কি সকলের জানা দরকার। অর্থাৎ ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কেন সে সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। আমরা দেখি ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা থেকে ব্যাকরণের উদ্ভব। তাহলে ব্যাকরণের উদ্ভব কেন হয়েছে? অর্থাৎ ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর জন্য, ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর জন্য ব্যাকরণের উদ্ভব হয়েছে। তাহলে ভাষাকে বিশ্লেষণ করা না হতো তাহলে ব্যাকরণ শাস্ত্রের কি উদ্ভব ঘটতো না। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে ব্যাকরণের উদ্ভব হয়েছে কেন, অর্থাৎ ভাষাকে বিশ্লেষণ করার জন্য।
প্রশ্নটা খুব সুন্দর করে অর্থাৎ তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। লক্ষণীয় যে আগে ভাষার সৃষ্টি হয়েছে, পরে ভাষার বিশ্লেষণ করে ব্যাকরণ, সহজ ভাষায় আমরা বলি আগে ভাষা সৃষ্টি হয়েছে, পরে ভাষার যে স্বরূপ বিশ্লেষণ করার জন্য ব্যাকরণ সৃষ্টি হয়েছে। তোমাকে হঠাৎ করে কে প্রশ্ন করতে পারে যে আগে কি সৃষ্টি হয়েছে, ব্যাকরণ না ভাষা? তাহলে তোমাদের কি অনেকের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তোমরা তখন বলবে আগে সৃষ্টি হয়েছে ভাষা, আর পরে সৃষ্টি হয়েছে কি ব্যাকরণ। অর্থাৎ ভাষাকে তার স্বরূপটি জানার জন্য, বোঝার জন্যই ব্যাকরণের সৃষ্টি হয়েছে। ভাষার সঙ্গে ব্যাকরণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ একের সাথে অপরের সম্পর্কটা খুবই গভীর এবং নিবিড়। তাহলে ভাষার সঙ্গে তার সম্পর্ক খুব গভীর বা নিবিড় ভাবে জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত যদি প্রশ্ন করা হয়, তাহলে কি হবে? ব্যাকরণের সঙ্গে। তোমাদেরকে আবারও বলছি, যদি বলা হয় ভাষার সঙ্গে কার সম্পর্কে ওতপ্রোতভাবে জড়িত, ব্যাকরণের। যদি বলা হয় ব্যাকরণের সঙ্গে কার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, তাহলে কি হবে? ভাষার। হ্যাঁ বলো, এই জন্য বলতেছিলে কি? আচ্ছা, হ্যাঁ, ভাষা বহুতা নদীর মতো গতিশীল। ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নদীর সঙ্গে। কেন? নদী যেমন গতিশীল অর্থাৎ প্রবহমান, ভাষাও সবসময় এরকম কি প্রবহমান। ভাষা কখনো এক জায়গায় স্থির থাকে না, সবসময় পরিবর্তন। অর্থাৎ নিজের খেয়াল মতো আপন গতিতে ভাষা এগিয়ে চলে। নদীকে যেমন কেউ বাদ দিয়ে রাখতে পারে না, নদী যেমন তার ইচ্ছা মতো গতিতে এগিয়ে চলে, ভাষাও সে প্রবাহমান নদীর মতো কি খেয়াল খুশি মতো এগিয়ে চলে। ফলে ভিন্ন ভিন্ন ভাষার মধ্যে নানান ধরনের পরিবর্তন সাধিত হয়। তাহলে যদি বলা হয় অর্থাৎ যে ভাষার মধ্যে, হ্যাঁ, ভাষার মধ্যে নানান ধরনের পরিবর্তন সাধিত হয় কেন? সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন সাধিত হয়। প্রশ্ন মনে রাখবে, ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার গতিবিধি লক্ষ্য করা। তাহলে ব্যাকরণের কাজকে ভাষার গতিবিধি লক্ষ্য করা, ভাষার গতিবিধি হ্যাঁ লক্ষ্য করা। খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা পড়বে। তাহলে ভাষার গতিবিধি কে লক্ষ্য করে যদি প্রশ্ন আসে, তাহলে কি হবে? ব্যাকরণ। আবার বলছি, ভাষার গতিবিধি লক্ষ্য করে যদি প্রশ্ন করা হয়, তাহলে বলবে ব্যাকরণ। অথবা প্রশ্নটা আবার একটু ঘুরে আসতে পারে, ব্যাকরণের কাজকে হচ্ছে কি ভাষার গতিবিধি লক্ষ্য করা এবং ভাষাকে বিশ্লেষণ করা। তাহলে ব্যাকরণের কাজ আমরা দুইটি আমরা দেখি। যদি হঠাৎ করে বলা হয় ব্যাকরণের কাজ কি, কখনো কখনো তোমাদের নৈর্ভিত্তিক অপশনে দুইটা অ্যান্সার থাকতে পারে, তখন তোমাদের দুইটা অ্যান্সার করতে, বিশেষ করে এই কম্পিউটারে। অর্থাৎ তোমরা যদি নেটে পরীক্ষা হয় অ্যান্সার করো, তাহলে দুইটাই অ্যান্সার করতে হবে, তা না হলে একটা অ্যান্সার করলে সঠিক হবে না। আবারও বলছি, যদি বলা হয় ব্যাকরণের কাজ কি, ভাষার গতিবিধি লক্ষ্য করা এবং ভাষাকে বিশ্লেষণ করা। মনে রাখবে, ভাষার মৌলিক উপাদান কি? অর্থাৎ ভাষার মৌলিক উপাদান সমূহ হলো ধ্বনি, শব্দ, বাক্য। অর্থাৎ এগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের জন্য ব্যাকরণের সৃষ্টি হয়েছে। তাহলে ভাষার উপাদান সমূহ কি? আমরা দেখি, ভাষার উপাদান সমূহ হলো কি? আমরা ভালো করে দেখো, ভাষার উপাদান সমূহ কি কি? অর্থাৎ ভাষার উপাদান হলো তোমাদের উপরে স্থানে দেওয়া আছে তিনটি: ধ্বনি, শব্দ, বাক্য, আরেকটা অংশ যুক্ত হবে অর্থ। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে ভাষার মৌলিক উপাদান কয়টি? চারটি। যদি বলা হয় কি কি, তাহলে কি হবে? ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। আমরা পরে অংশটুকু পাবো। তাহলে তোমরা বইয়ে বা খাতায় আইডেন্টিফাই করে লিখে রাখো যে ভাষার মৌলিক উপাদান কয়টি? চারটি। কি কি? চারটি: শব্দ, ধ্বনি, বাক্য, শব্দ, বাক্য। হ্যাঁ, এগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের জন্য ব্যাকরণ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে ভাষার মৌলিক যে উপাদানগুলা, এই উপাদানগুলার মধ্যে শৃঙ্খলা, অর্থাৎ শৃঙ্খলা মানে নিয়ম নীতি। আমরা আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কতগুলো নিয়ম আছে। এই আমার ঢাকা এই রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের একটা বিখ্যাত কলেজ, কারণ এর শৃঙ্খলায় এই কলেজকে কি করেছে? বাংলাদেশের অন্যান্য কলেজের তুলনায় আলাদা বৈশিষ্ট্যতে রূপান্তর করছে। তাহলে তদ্রুপ ভাষারও কতগুলা কি আছে? শৃঙ্খলা আছে। এই সুশৃঙ্খলা যদি না থাকে, তাহলে ভাষার কি অর্থাৎ সুন্দর বৈশিষ্ট্য, অর্থাৎ ভাষাকে সুন্দর এবং কি সমৃদ্ধশীল ভাষা হিসেবে গড়ে তোলা যাবে না।
এই জন্য বলছে এই ভাষার এই শৃঙ্খলা আবিষ্কার কাজ হচ্ছে ব্যাকরণের সৃষ্টি হয়েছে। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। এই লাইনটা খুবই ভালোভাবে আন্ডারলাইন করে বা খাতায় লিখে রাখো। ব্যাকরণকে কি বলা হয়? ব্যাকরণকে ভাষার কি বলা হয়? সংবিধান। ভাষার সংবিধান, হ্যাঁ, ভাষার সংবিধান কাকে বলা হয়? ব্যাকরণকে। তোমরা এই প্রশ্নটা খুব সুন্দর করে ভালো করে মনোযোগ সহকারে পড়বে। অর্থাৎ ভাষাকে কিসের সংবিধান বলা হয়? হ্যাঁ, ব্যাকরণকে কিসের সংবিধান বলা হয়? ভাষার। আর হ্যাঁ হ্যাঁ ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। প্রশ্নটা দুইভাবে ঘুরে আসতে পারে। ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না, তবু ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। ব্যাকরণ দ্বারা ভাষা কি অর্থাৎ নিয়ন্ত্রণ করা যায় না। ভাষা আগে কি তার নিজস্ব খেয়াল খুশি মতো চলে, কিন্তু ব্যাকরণ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ মানুষ যেমন, অর্থাৎ নদী যেমন নির্দিষ্ট গতিতে আপন গতিতে চলে, ভাষাও সেই নির্দিষ্ট গতিতে আপন গতিতে এগিয়ে চলে। পরে ব্যাকরণ তা কি করে শৃঙ্খলা অর্থাৎ ধরে রাখার চেষ্টা করে। কিন্তু যাই হোক, ব্যাকরণ পাঠ যে করতে হবে তার প্রয়োজনীয়তা কি অস্বীকার করা যায় না। এর প্রয়োজনীয়তা কি কি ক্ষেত্রে আমরা দেখি, একটু সামনে দেখি। ব্যাকরণ পাঠ এর জন্য প্রয়োজনীয়তা কি কি আছে আমরা দেখি। এখানে কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা একটা বড় প্রশ্ন লিখবে, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি। এই প্রশ্নটা খুব ভালো করে পড়তে লিখতে হবে, বড় প্রশ্ন 5 নম্বর। তাহলে ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে, তার স্বরূপ ও বৈশিষ্ট্য নিরূপণ করে। তাহলে 1 নম্বরে যদি ব্যাকরণ পাঠের যে প্রয়োজনীয়তা আমরা দেখতে পাই, ব্যাকরণ ভাষাকে কি করে বিশ্লেষণ করে। স্যার কোন প্রশ্নটা লিখবো একটু বলবেন? হ্যাঁ, লিখে ফেলো। ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। তোমরা সবাই লিখে ফেলো প্রশ্নটা। ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রশ্নটা সবাই লিখে রাখো। ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। মনে থাকবে না? আশা করি মনে থাকবে। আবার বলছি, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে ব্যাকরণ পাঠের প্রথম যে প্রয়োজনীয়তা আমরা দেখি, ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে এবং তার স্বরূপ অর্থাৎ ভাষার স্বরূপ ও বৈশিষ্ট্য নিরূপণ করে। 1 নম্বর। আমরা যদি এই ভাষা সম্পর্কে জানতে হয়, তাহলে ব্যাকরণের এই বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি, অর্থাৎ ভাষার মধ্যে যে বিভিন্ন উপাদান, ধ্বনি, শব্দ, বাক্য, এ সম্পর্কে আমাদের কি জানতে হবে। আর জানতে হলে আমাদের ব্যাকরণ পাঠ করতে হবে। এই জন্য বলছে ব্যাকরণ পাঠ করে বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি এবং সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি, অর্থাৎ কিভাবে প্রয়োগ হচ্ছে, সঠিকভাবে ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। অর্থাৎ আমরা দেখি কোন ধ্বনির পরে কোন ধ্বনি ব্যবহৃত। আমরা যদি দেখি স্বরধ্বনি 11টি, ব্যঞ্জন ধ্বনি 39টি। স্বরধ্বনির মধ্যে ব্যঞ্জন ধ্বনি প্রবেশ করতে পারে না। ব্যঞ্জন ধ্বনির এই যে ব্যবহারের নিয়ম শৃঙ্খলা এ সম্পর্কে বলা হয়েছে। তারপরে 3 নম্বরে আছে স্যার নিরূপণ মানে কি? নির্ণয় করা, যেটা বুঝতে পারছো, নির্ণয়। তোমরা অঙ্ক নির্ণয় করো না, ওইরকম আর কি। ব্যাকরণ পাঠ করে লেখায় ও কথায় ভাষার প্রয়োগে শুদ্ধতা রক্ষা করা যায়। তাহলে ব্যাকরণ পাঠ করলে লেখার ক্ষেত্রে আমরা যে বানান যে লিখি, আমরা অনেক সময় এই লেখার শুদ্ধতা এবং কথা বলার ক্ষেত্রে কিভাবে আমরা কথা বলবো, সেগুলোর যে শুদ্ধতা আমরা কি করি, অশুদ্ধতা দূর হয় এবং শুদ্ধতা রক্ষা করা হয় 3 নম্বরে। এবং 4 নম্বরে আমরা দেখি ব্যাকরণের কি করে, ব্যাকরণ পাঠে ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ একটা ভাষা কিভাবে সৌন্দর্যমণ্ডিত হয়, এর মধ্যে পরিশুদ্ধতা রক্ষা করা যায়, সেই বিষয়টা অর্থাৎ ব্যাকরণ পাঠ করে আমরা কি করতে পারি, উপলব্ধি করতে পারি। এরপরে দেখো আরো আছে, ব্যাকরণ সাহিত্যের রস আস্বাদনের সহায়ক ভূমিকা পালন করে। তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে। অর্থাৎ ব্যাকরণ পাঠ করে সাহিত্যের যে রস আস্বাদন, সেই বিষয়টা সাহিত্য পাঠ করে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে খুব ভালো সুন্দর একটা ধারণা পাই। অর্থাৎ সেই রস, মজা, ভালো লাগার বিষয়টা আমরা কি করতে পারি, জানতে পারি। ব্যাকরণ পাঠের মাধ্যমে ব্যাকরণ পাঠের মাধ্যমে ছন্দ অলংকার বিষয়ে জ্ঞান লাভ করা যায়। ভাষার পরিবর্তন দ্বারা নিয়ম শৃঙ্খলার বর্ণনা ও বিশ্লেষণের ব্যাকরণ পাঠের অবহিত হওয়া যায়। অর্থাৎ এগুলা সম্পর্কে জানা যায়। সুতরাং ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ এবং ভাষার শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা এই সম্পর্কে এতটুকু আলোচনা করলাম। এরপরে আছে দেখো ব্যাকরণের আলোচ্য বিষয় কি। অর্থাৎ
তাহলে যদি প্রশ্ন করা হয় আলোচ্য বিষয় সমূহ কি কি? 4টি: ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। আর এই 4টাকে বলা হয় কি? ভাষার 4টি মৌলিক উপাদান। এই উপাদানগুলোর উপর ভিত্তি করে সব ভাষার ব্যাকরণের নিম্নলিখিত 4টি বিষয় নিয়ে কি আলোচনা করা হয়। তাহলে একটা ভাষার 4টা কি আছে? উপাদান কি কি? অর্থাৎ ধ্বনিতত্ত্ব, ধ্বনি সম্পর্কে যে আলোচনা হয় তাকে বলা হয় ধ্বনিতত্ত্ব, ফোনেটিক। শব্দ, অর্থাৎ শব্দ সম্পর্কে যে তত্ত্ব আলোচনা হয় তাকে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের যদি বলা হয় অপর নাম কি? রূপতত্ত্ব। ছেলেরা করে প্রশ্ন করা হবে শব্দতত্ত্ব এর আরেকটা নাম আছে, অপর নাম কি? তাহলে কি হবে? রূপতত্ত্ব। এবং হ্যাঁ বাক্য, হ্যাঁ বাক্যতত্ত্ব বলবো, বাক্যতত্ত্বের অপর নাম কি বা আরেকটা নাম আছে, তার নাম কি? কি হবে? পদক্রম বা বাক্যতত্ত্ব বলা হয়। হ্যাঁ পদক্রম। এগুলো খুব ভালো করে পড়বে, উপর ক্লাসে লাগবে। এরপর আছে কি? অর্থতত্ত্ব। তাহলে এই যে আমরা বিষয় সম্পর্কে আলোচনা করলাম, এই 4টা তত্ত্ব আমাদের এখানে। এরপর আমরা দেখি ধ্বনি তত্ত্বের ভিতরে কি হয়? ধ্বনি, আমরা স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ধ্বনির প্রতিক্রিয়া কি, বর্ণ, কোন বর্ণ কোথা থেকে উচ্চারিত হয়, তারপরে তারপরে ব্যঞ্জন বর্ণ কোন জায়গায় কিভাবে হয়, নত্যবিধান, সত্যবিধান এ সম্পর্কে যে আলোচনা হয়, সন্ধি বিচ্ছেদ, অর্থাৎ ধ্বনি সম্পর্কে যত আলোচনা হয় ধ্বনি তত্ত্বে। শব্দতত্ত্ব যেমন কারক, সমাস সহ আর অন্যান্য যে বচন, লিঙ্গান্তর, এগুলো সব রূপতত্ত্বে আলোচনা হয় বা সতত্ত্বে। বাক্য সম্পর্কে, বাক্য কাকে বলে, কত প্রকার ও কি কি, এই যে বিষয়গুলা, কোন বাক্যের পরে কি, কোন কোন পদের পর কোন পদ বসে, এই যে আলোচনাটা হয় বাক্যতত্ত্বে। অর্থতত্ত্ব, অর্থ সম্পর্কে যে আলোচনা হয় সেগুলো অর্থতত্ত্ব। এইগুলো হলো আমরা এই ব্যাকরণের মূল বিষয়ের সাথে আমরা আলোচনা করি। তাহলে আমরা এই ধ্বনিতত্ত্বে কোন কোন বিষয় আলোচিত হয় একটু বলবেন স্যার? অর্থাৎ ধ্বনি সম্পর্ক, ধ্বনির প্রতিরূপ কি, বর্ণ, ধ্বনি বর্ণ, কোন ধ্বনির পরে কোন ধরনের আলোচনা হয় এগুলা, অর্থাৎ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এরপরে এগুলার কোন বর্ণের পরে কোন বর্ণ আসবে এগুলা, তারপর সন্ধি, তত্ত্ববিধান, সত্যবিধান, এ সম্পর্কে সব আলোচনা আমরা দেখতে পাই। আমাদের সময় স্যারের কতগুলো প্রশ্ন আছে, আমরা সেগুলো একটু দেখি। প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। এই যে এই প্রশ্নগুলো পড়লে যে প্রশ্নগুলো পায় তোমরা একটু ভালো করে দেখো। ব্যাকরণ কে ভাষার কি বলা হয়? কতক্ষণ আমি বলছিলাম সংবিধান। হ্যাঁ, ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? ব্যাকরণ শব্দটি সংস্কৃত। হ্যাঁ, ব্যাকরণ এর ব্যুৎপত্তিগত অর্থ কি? ওই যে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। হ্যাঁ হ্যাঁ, ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? ওই যে ওই বিষয়টাই। তারপরে ব্যাকরণের কাজ কি? হ্যাঁ, ভাষার স্যার কেউ যদি লেখে 3 নম্বরে বিশেষভাবে বিশ্লেষণ, 3 নম্বরে হবে। আচ্ছা, ব্যাকরণের কাজ কি? সময় নেই আমাদের আর 6 মিনিট সময় আছে। অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। হ্যাঁ, এরপরে আসে দেখো ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্রকে কি বলা হয়? ব্যাকরণ বলা হয়। এই সম্পর্কে হ্যাঁ, ভাষাকে বিশ্লেষণের চেষ্টা থেকে কিসের উদ্ভব ঘটেছে আলোচনা করব। ব্যাকরণের। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? অর্থাৎ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা, হ্যাঁ হ্যাঁ আবিষ্কার জানা সম্পর্কে, ভাষা শৃঙ্খলা সম্পর্কে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। 1 মিনিট শেষ করে নেই। ব্যাকরণ বলতে কি বোঝায়, অর্থাৎ কাকে বলে, এই যে সংজ্ঞাটা আমরা একটু পরে নিবে ভালো করে। ব্যাকরণ কাকে অনুসরণ করে? কাকে অনুসরণ করে ব্যাকরণ? সংস্কৃত ভাষা। ভাষাকে। ব্যাকরণ সৃষ্টি আগে ভাষা সৃষ্টি হয়েছে না, এই জন্য তো ভাষাকে অনুসরণ করে ব্যাকরণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যদি বলা হয় ব্যাকরণ কাকে অনুসরণ করে, আমি কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে রিপোর্ট টু প্রিন্সিপালে লিখে দিয়েছিলাম, উত্তরগুলো দেওয়া আছে ছেলেরা। আমার এই প্রশ্নগুলা ওইখানে রিপোর্ট টু প্রিন্সিপালে আগে যে লিখিত আকারে দিয়েছিলাম, মনে আছে? না স্যার। এই দিয়েছি, ওখানে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে সবগুলা, তোমরা ওখান থেকে ভালো করে দেখবে। তারপরে ভাষাকে নির্ভুল রাখতে কে সহায়তা করে? ব্যাকরণ। কিসের সাথে সঙ্গতি রেখে ব্যাকরণ পরিবর্তন ঘটে? ভাষা। হ্যাঁ, ভাষাকে নান্দনিক করে কে, সুন্দর করে কে? ব্যাকরণ। হ্যাঁ, ভাষার শুদ্ধ অশুদ্ধ বিষয় জানার জন্য কোন বিষয় জ্ঞান থাকা দরকার? ব্যাকরণ। হ্যাঁ, ভাষার মৌলিক উপাদান কয়টি? 4টি। হ্যাঁ, এই বিষয়গুলা। ভাষার মৌলিক উপাদান সমূহ কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। মৌলিক এটা ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, তত্ত্ব এখানে হবে না, তত্ত্ব বলবা না। ধ্বনি, শব্দ,
বাক্য অর্থ এগুলো বলবা, জি স্যার। ওই তত্ত্ব আসবে পরে, বুঝতে পারছো? তারপর একটা তত্ত্ব হবে। হ্যাঁ আচ্ছা স্যার ভাষার, হ্যাঁ। আর এগুলা সম্পর্কে যে তত্ত্ব আলোচনা করা হয় তাকে বলে তত্ত্ব, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। স্যার হ্যাঁ। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। 4টি হ্যাঁ ওই যে যে বিষয়গুলো এগুলোকে বলা হয় তত্ত্ব, বুঝতে পারছো? তত্ত্ব সমৃদ্ধ। ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ কি কি? ওই যে এখন বলবা ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব অর্থতত্ত্ব। ভেরি গুড। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। রূপতত্ত্ব। আর বাক্যতত্ত্বকে কি বলা হয়? পদক্রম। পদক্রম। হ্যাঁ। এই যে বিষয় সম্পর্কে আজকের আমরা এই আলোচনায় আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করলাম। স্যার প্রথম 10টা দিবেন স্যার স্ক্রিনশট নিতে হবে। কথাটা বুঝি নাই। সবটি স্ক্রিনশটটা শেয়ার করিস। আচ্ছা আমি হ্যাঁ কি আমি শেয়ার করে দিচ্ছি। আমি কি প্রথম 10টা আগে আচ্ছা ইয়ে দিতে করবো? দিয়ে তোমরা এই জিনিসগুলা ভালো করে তোমরা ইয়ে করে নিয়ে নাও, বুঝতে স্যার পারছো? প্রথম 10টা দেখান স্যার স্ক্রিনশট নেব। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি তাহলে প্রথম 10টা। হ্যাঁ প্রথম 8টা আসতেছে, এরপরে আমি ইয়ে দাও, বাকিগুলা দাও। হয়েছে? হয়েছে? ইয়েস স্যার। ইয়েস স্যার আচ্ছা 9 নাম্বারটা একটু দেখান স্যার। হ্যাঁ হইলে বলবা। ইয়েস স্যার হ্যাঁ এরপরে না দেখো। স্যার হয়নি স্যার। স্যার একটু উপরে নেন স্যার। হ্যাঁ এখন স্যার আমি 16 পর্যন্ত নিয়ে রাখছি। আচ্ছা হ্যাঁ এখন হয়েছে। আচ্ছা জি স্যার। কামান স্যার 10 থেকে। আচ্ছা 10 থেকে আমি বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করি, স্যার আসে 13 না। থেকে। আচ্ছা তো আচ্ছা মনে হয় 10 পর্যন্ত ওইটা করছো, 12 থেকে করি তাহলে সবাই এসে যাবে। স্যার 13 থেকে 13 থেকে। আচ্ছা সমস্যা নাই, তোমরা করো, ডবল হলে সমস্যা নাই। ইয়েস স্যার। হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন? না স্যার। স্যার ছন্দ অলংকার বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা যে কাব্য কবিতা পড়ি, গদ্য পড়লে একরকম মজা লাগে আর ওই যে কবিতা পড়লে একরকম ভালো লাগে। এই যে ভালো লাগার অর্থাৎ এর মধ্যে অনেকগুলা ভিতরের বিষয় আছে। অর্থাৎ চিপখান তিনদার তিনজন মাল্লা, এই যে শব্দগুলা কোন শব্দের পরে কিভাবে বসছে এইগুলা সম্পর্কে যে তারপরে বিষয় আলোচনা হয়, এগুলার বলে ছন্দ অলংকার, বুঝতে পারছো? তোমরা এগুলো বড় হলে শিখবা। এখন সময়ও না যথেষ্ট পরিমাণ যে বিস্তারিত বিশ্লেষণ করবো। স্যার অর্থাৎ শব্দ পদ কি একই জিনিস? শব্দ শব্দে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় পদ, বা কোন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তা কি হয়? পদে রূপান্তর হয়ে যায়। তুমি বলতে পারো। হ্যাঁ অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাক্যে শব্দ ব্যবহৃত হয়েছে কিন্তু তাতে কোনো কি নাই, বিভক্তি চিহ্ন নাই, তখন আমরা ধরে নিব সেখানে কি আছে? শূন্য বিভক্তি, মনে মনে ধরে নিব। হ্যাঁ অর্থাৎ যখন একটা শব্দ আলাদাভাবে ব্যবহৃত হয়, শব্দ যখন কোনো বাক্যে ব্যবহৃত হয়ে যায় তখন পদে রূপান্তর হয়ে যায়, মনে থাকবে। আর যে কোনো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সে জিনিসটা কি হয়? পদে রূপান্তর হয়ে যায়। তোমাদের সাথে আমার সময় প্রায় শেষ হয়ে আসছে। তোমরা সকলে ভালো থাকবে, স্যার সুস্থ স্যার থাকবে। সম্মুখ মানে কি স্যার নির্ধারিত? না সমান অর্থে বোঝাচ্ছে আর কি। তাহলে সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।